আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুতই জুলাই সনদ সইয়ের আশা। ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবে। ইউএস এর বিজনেস কমিউনিটি যাতে আরো জানাশোনা হয় সে বিষয়ে উনি আরো ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। ভোটের প্রস্তুতিতে বিএনপি ও জামায়াত, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত। যারা পিআর চায় তারা দেশের স্থিতিশীলতা চায় না, মন্তব্য সালাউদ্দিনের। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল। প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। 56% জনগণ যদি পিআর কি সেটা নাই বুঝে, 70% আপনারা কোথায় পেলেন যে পিআর চায়? এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা ঠিক নয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুষ্টিয়ায় 7 জনকে হত্যায় জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও 14 দলের বৈঠক থেকে হামলায় উস্কানির অভিযোগ। দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে, অপরাধ দমনে প্রয়োগ হবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। মন্দির পরিদর্শনে গিয়ে সেনাবাহিনী। উপকূলীয় গ্রামে অকাল গর্ভপাতের হার বেশি, লোনা পানির সঙ্গে বসবাসী কারণ। আইসিডিডিআরবির গবেষণা। জলবায়ু অভিঘাত ঠেকাতে বাড়তি নজরদারির পরামর্শ। এবং রাতে পাকিস্তানকে হারালেই এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। পরপর 2 দিন মাঠে নামলেও প্রভাব পড়বে না পারফরমেন্সে, মত সাবেকদের। মাঠে সেরাটা দেওয়ার পরামর্শ। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বড় দেশগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এ বৈঠকে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে সফরসঙ্গী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান এবং এনসিপির 2 নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে ইউএস এর যে বিজনেসম্যান, যারা বড় বড় কোম্পানি, ইউএস এর যত বড় বড় কোম্পানি আছে, তাদের সাথে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে। সেখানে উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন। এবং এই মিটিংটায় বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসেছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত, বর্তমানে তেল গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস এবং দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিশওয়াল সহ ব্যবসায়ী নেতারা। ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএস এর বিজনেস কমিউনিটির যাতে আরো জানাশোনা হয় সে বিষয়ে উনি আরো ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন নিয়ে প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে $4 ট্রিলিয়ন বিনিয়োগের ঘাটতি মেটাতে হবে। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বান জানান
ডক্টর ইউনূস। পরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার প্রধানের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেন। প্রতিটি বৈঠকেই দেশের চলমান সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শুধু নয়, বিশ্ব নেতা হিসেবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে গুরুত্ব পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ ও সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবেলা করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে তা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন দুই সরকার প্রধান। ভবিষ্যতে স্বৈরাচারের উত্থান ঠেকাতে দলগুলো দ্রুতই জুলাই সনদ সই করবে বলে আশাবাদ জানান ডক্টর ইউনূস। এদিকে ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক বুধবার সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সভাকক্ষে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সম্প্রতি পাকিস্তানে বন্যায় নিহতদের জন্য শোক জানান প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের তরফে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজারকে ইনভাইট করেছেন যে পাকিস্তানকে ভিজিট করার। অত্যন্ত ফ্রুটফুল মিটিং এবং আমাদের যে পারস্পরিক যে আমাদের যে সম্পর্ক এটাকে নতুন মাত্রায়, নতুন উচ্চতায় উত্তরণের আমরা বলবো যে উত্তরণ হয়েছে এই মিটিংগুলোর ফলে। এর আগে সকালে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকের কো হোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরো জোরদারের কথা বলেন। এর পরপরই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির সাথে যেটা সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ হয়েছে এবং ইতালিয়ান প্রাইম মিনিস্টার কে যখন প্রফেসর ইউনূস বলেছেন যে ট্রেডের সম্পর্ক তার সাথে আরো বাড়ানোর জন্য, তখন উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার জন্য। এছাড়াও দিনের শেষ ভাগে কসোভোর প্রেসিডেন্টের সাথেও বৈঠক করেছেন প্রফেসর ইউনূস। জাতিসংঘ সফরে এসে তৃতীয় দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন 10টিরও বেশি কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশের স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, পিআর হচ্ছে পার্মানেন্ট রেস্টলেস, তাই শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। দলের আরেক নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তারেক রহমান। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত হবে বলেও জানান তিনি। আসলে মনে হয় কখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তাম। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংসদের নিম্ন কক্ষে বা উচ্চ কক্ষে, কেউ বা উভয় কক্ষে, কেউ আবার চান প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই হোক আগামী জাতীয় নির্বাচন। আমি মনে করি পিআর পদ্ধতি চালু হলে বরাবরের মতোই পিআর পদ্ধতিতে নির্বাচন না করতে মত দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা থাকুক তা চায় না। পিআর মূলত পার্মানেন্ট রেস্টলেস বলেও অভিহিত করেন সালাহউদ্দিন আহমেদ। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আলোচনা সভায় একথা বলেন তিনি। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যাতে কিছু সিট বেশি পায়, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে এবং কখনো বাই মেজরিটি কোনো
পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। এর আগে সকালে সংসদ ভবন এলাকার লেক রোডে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের র্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন গণতন্ত্র পুনরুদ্ধারে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত তার দল। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনে জামায়াতে ইসলামীর ইন্ধন থাকতে পারে। ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। 86 নির্বাচনে যাওয়া, সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক, কাজ করেছে আরেক, ঠিক একইভাবে তারাও করেছে। পতিত আওয়ামী সরকার প্রধানের গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতেও ভারতের মদদ ছিল বলে দাবি করেন রুহুল কবির রিজভী। অর্গানাইজেশনও আছেন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত, তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে দলটি। চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেছেন দলটির আমির। বাংলাদেশের জনগণের সঙ্গে চীন সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ। রাজধানীর মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে বৈঠকে বিভিন্ন বিষয় হয় খোলামেলা আলোচনা। পরে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বর্তমান চ্যালেঞ্জ নিয়ে চীনা প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে জামায়াত আমির জানিয়েছেন, প্রতিবেশী দেশের যে কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আমির জামাত বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পেংজিয়ান জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় চীন। আমরা এখানে এসে সম্মানিত বোধ করছি। চীন এবং বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদারে আমরা কূটনৈতিক ও নীতিগত উদ্যোগ নিয়েছি। আমরা দুদেশের ভালো প্রতিবেশী। বৈঠকে চীনকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জামায়াত আমির। গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে বিমানবন্দরে হামলার ঘটনায় মামলা করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। স্থানীয় সময় বুধবার রাতে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টে 2 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 15 জনের নামে মামলা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তায় আক্তার জানান, শুধু বিমানবন্দরই নয়, হোটেল লবিতেও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে হেনস্থার চেষ্টা করেন। তবে নিউ ইয়র্কের এনসিপির ডায়াসপোরার সদস্যরা তা প্রতিহত করে। ভিডিও বার্তায় দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগকে আইনিভাবে প্রতিহতের আহ্বান জানান আক্তার। এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত। জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 29 সেপ্টেম্বর তাকে হাজির করতে বলা হয়েছে। ইনুর বিরুদ্ধে গণভবনে বৈঠক করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ ও জঙ্গি ট্যাগ দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার 8টি অভিযোগ আনা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 1-এ আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং চানখারপুলে 6 জনকে হত্যা মামলার সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়।
জুলাই আন্দোলন চলাকালে একাধিকবার শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন জাসদ নেতা হাসানুল হক ইনু। গণভবনে হওয়া বৈঠকেও আন্দোলন দমনে নানা পরামর্শ দেন তিনি। ছাত্র জনতার আন্দোলন কুষ্টিয়ায় কিভাবে দমন করা হয়েছে তা তুলে ধরে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ারও পরামর্শ উঠে এসেছে কল রেকর্ডে। বৃহস্পতিবার সকালে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় 8টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বলা হয়, গণভবনে বৈঠক করে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন এই জাসদ নেতা। আন্দোলনকারীদেরকে জঙ্গি বলা হবে, তাদেরকে গুলি করে হত্যা করা হবে এবং এইটাই প্রচার করা হবে জঙ্গি আক্রমণে তারা নিহত হয়েছে। আর 5ই আগস্ট অর্থাৎ কারফিউ উঠিয়ে দিয়ে প্রতিটা ওয়ার্ড থেকে 2000 করে লোক নিয়ে ঢাকা শহর দখল করে নিতে হবে। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোনালাপ এদিন ট্রাইব্যুনাল 2-এ শোনানো হয়। পরে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন বিশেষ আদালত। 29 সেপ্টেম্বর তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তিনি নির্দেশনা যেটা দিয়েছিলেন সেই নির্দেশনার বিষয়বস্তু ছিল ষড়যন্ত্র এবং নির্দেশনা যে আন্দোলনকারী নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে শনাক্ত করতে হবে, ঘেরাও করতে হবে, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে প্রয়োজনে 36 সেনা নামিয়ে তাদেরকে বম্বিং করতে হবে। একজন পুলিশ কনস্টেবল তিনি সেদিন চাংখারপুর এলাকায় একটি শটগান এবং 50 রাউন্ড গুলি সহ উপস্থিত ছিলেন। তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু তিনি গুলি করেননি। 5 আগস্ট চাংখারপুলের এই হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ইইউ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বরিশালের আদালত পরিদর্শন করেছেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন জানান, দেশের বিচার বিভাগকে পৃথকীকরণে প্রধান বিচারপতি কাজ করছেন। বিচার প্রক্রিয়া দেখতে ইউএনডিপির প্রধান সহ 7 জন ডেলিগেট আদালত পরিদর্শন করেছেন। মাঠ পর্যায়ের বিচার প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এর আগে বুধবার বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। পরে বরিশালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তারা। রংতুলিতে সাজছে মন্দির, ঢাকের তালে জমে উঠছে উৎসবের আমেজ। মণ্ডপ পরিদর্শনের পর সেনাবাহিনী জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে, প্রয়োগ করা হবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। দুর্গোৎসবের আমেজে মুখরিত মন্দির পাড়া, আর ভক্তদের নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী। মন্দিরের প্রবেশপথ, সিসিটিভি ক্যামেরা, স্বেচ্ছাসেবকদের অবস্থান সবকিছুই খতিয়ে দেখেন সেনা সদস্যরা। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে টহল ও নজরদারি বাড়িয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাবাডি স্টেডিয়াম ক্যাম্পে সমন্বয় সভার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড। এতে অংশ নেন পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্য, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় মণ্ডপ কেন্দ্রিক নানা সমস্যা ও শঙ্কার কথা তুলে ধরেন মন্দির সংশ্লিষ্টরা। খুব জাম থাকে, আমি আশা করবো এখানে এই পূজার 5 দিনের জন্য স্পেশাল ট্রাফিক দাও। কুমারী পূজার সময় মায়েরা অধিক থাকে এবং সেই সময় নিরাপত্তা বিধান করা আমাদের পক্ষে দুঃসাধ্য হবে এবং যে কোনো একটা অকারেন্স হলে এটা আমাদের জন্য খুব বিব্রতকর অবস্থা হয়ে যাবে। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পর আমরা মন্দিরটা ফিরে পাবো, কিন্তু 5ই আগস্টের পরের দিনই সেখানে আবার মন্দিরের পুরাটা ভেঙে ফেলছে। শারদীয় দুর্গাপূজায় কেউ অপ্রীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোর হস্তে তা দমনের হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেগুলোকে যাতে একটা সুতার মধ্যে বাঁধতে পারি বা একটা রশির মধ্যে বাঁধতে পারি, যাতে আমাদের কোনো অংশ লুজ বা
আনফিট না থাকে, যেটা সুযোগ কোনো স্বার্থান্বেষী মহল নিতে পারে এবং একটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। এটা বন্ধ করার জন্যই মূলত আজকে আমাদের কার্যক্রম। অনুপ্রবেশ ঠেকাতে তল্লাশি জোরদারের পাশাপাশি মণ্ডপের আশপাশে দোকানপাট না বসানোর আহ্বান জানান সেনা কর্মকর্তা। কোন অবস্থার পরিস্থিতিতে আমরা যাতে কাউকে সুযোগ না দিই। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে দাফন, গার্ড অব অনার ফায়ার সার্ভিসের, শোকস্তব্ধ স্বজন এলাকাবাসী। চাকসুর প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সমর্থিত প্যানেল প্রত্যেকের কাছ থেকে ভোট হয়েছে এবং এর মধ্যে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বৈঠক শুরু হয়েছে। সেসবের পরে আসলে বাংলাদেশকে চাকরি করে তারা কি ধরনের কার্যক্রম বা পদক্ষেপ হাতে নেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই আমরা দেখি সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ন্যায্য প্রশিক্ষণ ভাতার দাবিতে শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছেন প্রশিক্ষণার্থীরা। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, চলে যাচ্ছি তার কাছে। ন্যায্য ভাতার দাবিতে শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের বগুড়া যারা শিক্ষার্থীরা আছেন তারা প্রায় 4 ঘন্টা যাবত তাদের যে শিক্ষকদের রয়েছেন তাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন তাদের প্রতিষ্ঠানের মধ্যে এবং এখন পর্যন্ত কিন্তু এই যে প্রতিষ্ঠানটির মূল ফটক রয়েছে সেই মূল ফটকে কিন্তু প্রশাসনিক কর্মকর্তা যিনি আছেন বিটাকের তিনি কিন্তু তালা মেরে রেখেছেন। এর জন্য কিন্তু গণমাধ্যম কর্মী বা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, একটু আগেও সদর থানা পুলিশের একটি দল কিন্তু আসলে এই বিটাকে প্রবেশের চেষ্টা করেছে এবং দফায় দফায় কথা বলেও তারা ব্যর্থ হয়ে কিন্তু পুলিশ এখান থেকে ফিরে গিয়েছে। পুলিশও কিন্তু আসলে এখানে প্রবেশ করতে পারেন এবং গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই মুহূর্তে কিন্তু এখানে যারা শিক্ষার্থী রয়েছেন এই বিটাকে তাদের সঙ্গে কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কিন্তু তুমুল রকমের ভিতরে হট্টগোল চলছে বলে আমরা জানতে পারছি এবং এখানে যারা দায়িত্বরত যারা এখানে শিক্ষার্থীরা রয়েছেন প্রশিক্ষণার্থী তারা যেমনটি বলেছেন যে গত জুলাই মাস থেকে শুরু হয়ে তাদের 3 মাসের যে প্রশিক্ষণ সেটি কিন্তু এখানে চলমান ছিল এবং এই মাসে কিন্তু সেটি শেষ হয়েছে এবং প্রশিক্ষণ শেষে কিন্তু ওই ইলেকট্রনিক ওয়েল্ডিং সহ মোট 6টি কোর্সের 120 জন শিক্ষার্থীকে কিন্তু ভাতা বাবদ সরকার থেকে 20 থেকে 25,000 টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে আজকে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাত্র 8 থেকে 9,000 টাকা করে দিয়ে এখান থেকে বিদায় দিতে গেলে আসলে মূল গোলটি বাঁধে এবং শিক্ষার্থীরা কিন্তু একযোগে একত্রিত হয়ে এখানে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু যে প্রশাসনিক ভবন রয়েছে সেখানে অবরুদ্ধ করে রাখেন এবং উল্টো শিক্ষকরাও কিন্তু এই যে প্রতিষ্ঠানটির মূল ফটক রয়েছে সেখানে তালা মেরে রেখে শিক্ষার্থীদেরকে আবার ক্যাম্পাসের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে। তো দুই পক্ষের মধ্যে আসলে দফায় দফায় ভিতরে হট্টগোল হই হুল্লোড় চলছে এবং আমরা দেখেছি শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ইট দিয়ে একাধিকবার আসলে যে মূল ফটকটি রয়েছে সেটি ভাঙার চেষ্টা করেছেন এবং দফায় দফায় কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা এখানে যারা গেটার দায়িত্বরত আনসার সদস্য রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু কোনো ধরনের কোনো প্রবেশ নিয়ে সদুত্তর দিতে পারেনি। তো এই ছিল এখন পর্যন্ত যে বিটাকে ন্যায্য ভাতার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, এই নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁওয়ে চিরনিদ্রায় শায়িত। দ্বিতীয় জানাজা শেষে দেয়া হয় গার্ড অব অনার। নিহতের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস ফায়ার সার্ভিস কর্মকর্তার। গার্ড অব অনার দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে ফায়ার ফাইটার নুরুল হুদাকে গার্ড অব অনার দেয় ফায়ার সার্ভিস। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। এর আগে বুধবার রাত 12টার দিকে নুরুলের মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়ি পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। 2 ছেলে মেয়ে এবং অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মুখে নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার 4টা সন্তান দেওয়ার মতো কেউ নেই। পরের দিন কইছে, মা তুমি আমার সন্তান 4টা দেখো। ছেলের লাশ আমি কান্দ লইতাছি। এদিকে নিহত পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে বলে আশ্বাস দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। নুরুল হুদার স্ত্রী হিসেবে যে মর্যাদায় আসীন ছিল, যে টাকা পয়সা পেত, এর চেয়ে বেশি আগামী দিন সে চাকরি না করে গড়েতে সন্তানদের পরিচর্যা করার জন্য তার চেয়ে বেশি পাবে। আগে ছিল তার দায়িত্ব একটি পরিবারের, এখন রাষ্ট্র হচ্ছে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। গত 22 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। 2 দিনের লড়াই শেষে অবশেষে বুধবার দুপুরে মৃত্যুর কাছে হার মানেন অকুতভয় এই ফায়ার ফাইটার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। যশোরের অভয়নগরে মাছের ঘেরের পাশে মিলল রক্তাক্ত মরদেহ। মাছ চোর সন্দেহে স্থানীয়দের হামলায় মারা গেছেন বলে ধারণা পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে পুলিশ। চুরির বিষয়টি মানতে নারাজ নিহতের স্বজনরা। পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখার দাবি তাদের। বৃহস্পতিবার সকালে যশোরের অভয়নগর উপজেলার নলমারা এলাকার গোবিন্দ ও প্রদীপের মাছের ঘেরের পাশে পড়েছিল নসিব তালুকদারের রক্তাক্ত মরদেহ। স্থানীয়দের খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের কাঁধে ও বুকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ জানায় নসিব তালুকদার ঘেরে মাছ চুরি করতে যান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরে স্থানীয়দের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তিনি। তবে চুরির বিষয়টি মানতে নারাজ নিহতের পরিবার। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচারের দাবি তাদের। আমার স্বামীরে চোর কইয়া মারেছে, আমি এই সমস্ত মাইনে নেব না। আমার স্বামী চুরি করিনি, আমার স্বামীরে ষড়যন্ত্র করে মারেছে। আমার আব্বুকে যারা মেরে ফেলেছে তাদের বিচার চাই। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। পূর্বের বিভিন্ন কর্মকাণ্ড এগুলো বিবেচনা করে মাছ চুরিকে কেন্দ্র করে কি তাকে হত্যা করা হয়েছে, না তার সাথে অন্য কোনো শত্রুতা ছিল কিনা, বা অন্য কোনো গোষ্ঠী তাকে শত্রুতামূলকভাবে হত্যা করলো, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। নিহত নসিব তালুকদার বাগেরহাটের চিতলমারি এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামে বসবাস করতেন। সময় সংবাদ, যশোর। খাগড়াছড়ির সদরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আধা বেলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যুগ্ম ছাত্র জনতা। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখায় দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকে। তবে শহরে সীমিত সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেখা গেছে। এদিকে হাটের দিন হওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। গত মঙ্গলবার সিঙ্গি নালা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। বঙ্গোপসাগর ঘেঁষা গ্রামগুলোতে অকাল গর্ভপাতের হার তুলনামূলক বেশি, এমন তথ্য উঠে এসেছে ICDDRBর গবেষণায়। লোনা পানির সঙ্গে বসবাসী এই মৃত্যুহারের মূল কারণ বলে জানান গবেষকরা। একে তো লবণাক্ত পানির আধিক্য, তার উপর বিরূপ আবহাওয়া, 2 মিলে বেশি ঝুঁকিতে শিশু ও নারীরা। অবশ্য জলবায়ু পরিবর্তনের অভিঘাত শিশু মৃত্যুর একমাত্র কারণ এমনটা মনে করেন না চিকিৎসকরা। চকরিয়া উপজেলা ঘুরে আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। তানিয়া আক্তার, বয়স 17, বিয়ে করেছেন বছর খানেক আগে। এখনও চোখে মুখে শৈশবের চঞ্চলতা। তানিয়ার স্বামী রাকিবের বয়সও 20 বছর। বিয়ের বছর খানেকের মাথায় সন্তান সম্ভবা হন তানিয়া। তবে গর্ভের বাচ্চা পৃথিবীর আলো দেখার সুযোগ পায়নি। 3 মাস হতে না হতেই ঘরেই মৃত সন্তান প্রসব করেন তানিয়া। শুরু থেকেই ডাক্তারের কাছে যায়নি সে। সেই ঘটনার পর আবারও গর্ভধারণ করেছে সে। তবে এবার শুরু থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। প্রয়োজনীয় ঔষধের পাশাপাশি খাবার গ্রহণেও নিচ্ছেন বাড়তি সতর্কতা। ডাক্তার দেখাছিলাম, চিকিৎসা করছিলাম, তো এটা আছে। আগেরটা সময় ডাক্তারই দেখাননি? না।
অনেক কষ্ট, আগে তো বুঝি নাই, কি হতে পারে তো আমি জানি না। কক্সবাজারের সমুদ্রে ঘেঁষা চকরিয়া উপজেলার গ্রাম ফাইল্লাপাড়ার বাসিন্দা তারা। এই গ্রামের বাসিন্দাদের বছর জুড়েই বসবাস নোনা পানির সঙ্গে। আইসিডিডিআরবির গবেষণা বলছে এই অঞ্চলে শিশু মৃত্যুর অন্যতম কারণ নোনা পানি। দেশে যেখানে 1000 শিশুর মধ্যে বিভিন্ন কারণে মৃত্যু হয় 45 জনের, সেখানে এই চকরিয়া উপজেলায় এই শিশুর মৃত্যু হার 60। আইসিডিডিআরবির এক গবেষণায় উঠে এসেছে এমনই সব তথ্য। বিশেষজ্ঞরা মনে করেন আবহাওয়ার পরিবর্তনের ফলে ঘটছে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু। স্যালাইনটির কারণে যদি মারা এখানে আপনার প্রেগনেন্সি পিরিয়ডে যদি আপনার বেশি পরিমাণ লবণ খায়, তাহলে গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশনের কারণে মিসক্যারেজ হতে পারে। তবে চিকিৎসকরা অবশ্য ভিন্ন কথা বলছেন। আরও গবেষণায় আসতে হবে আসলে লবণটা সরাসরি কিভাবে এফেক্ট ফেলতেছে। তবে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হয়। এছাড়াও কিন্তু ভাইরাস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল থাইরয়েডের সমস্যা আছে এবং কিছু ব্যাকটেরিয়াও আছে যেটা অ্যাবর্শনে আপনাকে মডিফাই করে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু বা প্রকৃতির উপর সরাসরি মানুষের কোনো হাত নেই, তবে সচেতন থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাত ঠেকাতে যেমন কাজ করতে হবে সরকার ও রাষ্ট্রকে, তেমনি পারিবারিক পর্যায়েও নিতে হবে বাড়তি নজরদারি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। দুপুরের সময় আরও থাকছে সহিংস আন্দোলনের পর থমথমে ভারতের লাদাখ, লেহ শহরে কারফিউ জারি, সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী, সংঘাতের দায় কংগ্রেসের ওপর চাপালো ক্ষমতাসীন বিজেপি। সাইবার হামলা হতে পারে দেশের বিমানবন্দরগুলোতে। গোয়েন্দাদের এমন তথ্য থাকলেও পুরানো প্রযুক্তিতেই চলছে সিভিল এভিয়েশন। ঝুঁকি মূল্যায়নে কনসালটেন্ট প্রতিষ্ঠান খুঁজছে বেবিচক। শক্ত ব্যবস্থা না নিলে ব্যাপক বিশৃঙ্খলা ও অর্থনৈতিক ক্ষতির শঙ্কা বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিশ্ব এভিয়েশন খাতে অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা। এতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নিরাপত্তার শঙ্কা ইতিমধ্যে সব বিমানবন্দরে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এভিয়েশন গোয়েন্দাদের তথ্য নিয়ে সাইবার হামলা প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠকও করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ডিজিটাল সিস্টেম, রাডার এবং যোগাযোগের নেটওয়ার্কগুলো নিয়মিত নিরীক্ষণ ও তথ্য প্রেরণ করতে বলা হয়েছে, যাতে করে অস্বাভাবিক কার্যকলাপ দেখা মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত বিশ্ব যেখানে সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে, সেখানে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। দুর্ঘটনা একবার ঘটে গেলে তার যে এফেক্টটা হবে, সেটা কিন্তু সামলানোর মতো ক্ষমতা আমাদের নেই। সাইবার অ্যাটাকটা সাধারণত হয়ে থাকে ডিপার্চার কন্ট্রোল সিস্টেমের উপর, ডিসিএস এর উপরে। বিভিন্ন এয়ারপোর্টের, বিভিন্ন এয়ারলাইনের সংযোগ থাকে, সেই সংযোগগুলো নষ্ট হয়ে যাবে। দেশের সব বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এমন অবস্থার মধ্যেই ঝুঁকির বিষয়টি স্বীকার করে বেবিচক জানিয়েছে, সাইবার হামলার হুমকি রয়েছে। পুরনো টেকনোলজির অনেক সফটওয়্যার আপগ্রেড করা ও নিরাপত্তা ঝুঁকির মূল্যায়ন এবং করণীয় নির্ধারণে অভিজ্ঞ কনসাল্টিং ফার্ম নিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের সাইবার ক্যাপাবিলিটিটা আছে, কিন্তু পর্যাপ্ত না। সাইবার যে ইস্যুটা আছে, এটা আমরা ইমপ্রুভ করছি। একটা এক্সপার্ট কোম্পানি বা একটা এজেন্সি, গভর্নমেন্ট আর প্রাইভেট যেটাই হোক, একটা দিয়ে আমরা একটা রিভিউ করবো প্রেজেন্ট চ্যালেঞ্জগুলো কি, অথবা এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কাউন্টার মেকানিজমটা কি হবে। এটা যদি আমরা সিকিউরিটি এক্সপার্ট দিয়ে পাই, তাহলে জিনিসটা আরো স্ট্রং হবে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রতিদিন প্রায় 1.5 শতাধিক ফ্লাইট শিডিউল বিপর্যয়, 50,000 যাত্রী সহ অন্যান্য তথ্যে বিভ্রাট সৃষ্টি করবে হ্যাকাররা। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, বেবিচকের পুরো সিস্টেম অটোমেশন না হয় খুব বেশি প্রভাব ফেলতে পারবে না হ্যাকার চক্র। আমাদের সিভিল এভিয়েশন সেই লেভেলের কিন্তু অটোমেটেড না। এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম যেটা ম্যানুয়াল, এটা ওই লেভেলের ডিসরাপশন হবে না, কিন্তু তারপরেও যে ঝুঁকিটা কিন্তু থেকেই যায়। এটা রিভিউ করে জরুরি ভিত্তিতে সেগুলো যা যা করা উচিত আমাদের সেটা করতে হবে। বেবিচকের নিরীক্ষা অনুযায়ী সাইবার হামলায় বাংলাদেশের এভিয়েশন শিল্পে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ 8টি সেক্টরের মধ্যে রয়েছে এয়ারলাইন্স, এয়ারপোর্ট, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, কমিউনিকেশন সিস্টেম, ফ্লাইট অপারেশন, মেইনটেনেন্স, সাপ্লাই চেইন ও রেগুলেটরি অথরিটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে শ্রমিক অসন্তোষের জেরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিভিন্ন কারখানার সাধারণ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগে 2 শ্রমিককে আটক করে যৌথ বাহিনী। এ সময় বাধা প্রদানকারী শ্রমিকদের বুঝিয়ে বিভিন্ন রাস্তা ও গলি থেকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও শিল্পাঞ্চলের নরসিংহপুর, নিশ্চিন্তপুর সহ 1.5 কিলোমিটার এলাকা জুড়ে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে সারের সংকট নেই জানিয়ে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারের দাম বাড়াবে না সরকার। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের 1 বছরের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা। জানান, দাম নির্ধারণ, আমদানি ঘাটতি মেটাতে কাজ করছে জাতীয় সার ব্যবস্থাপনা কমিটি। নীতিমালা হলে রাজনৈতিক পরিচয়ে সারের ডিলারশিপ দেওয়া বন্ধ হবে। এতে সার নিয়ে কোনো সিন্ডিকেট থাকবে না। সীমান্ত দিয়ে মিয়ানমারের আরাকানে সার পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। দেশে সারের কোনো ঘাটতি নেই, আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয় সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা নীতিমালা অলরেডি হয়ে গেছে, এই নীতিমালাটা আবার ফাইনালি অ্যাপ্রুভালের জন্য একটা জাতীয় কমিটিতে যাবে। আগামী সপ্তাহের ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা এই যে ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনতে। নতুন শর্ত যুক্ত করে বাংলাদেশে চাল রফতানিতে পরিপত্র জারি করেছে ভারতের বাণিজ্য বিভাগ। 20 সেপ্টেম্বর জারি করা পরিপত্র অনুযায়ী এখন থেকে বাসমতি ছাড়া অন্য চাল রফতানিতে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিবন্ধন থাকতে হবে। চাল আমদানিতে নতুন ঋণপত্র খোলার ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে। এতে আগামীতে খরচ আগের তুলনায় কিছুটা বাড়বে বলে জানান হিল স্থলবন্দরের ব্যবসায়ীরা। প্রায় 6 দশক পর জাতিসংঘে দেয়া ভাষণে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। দ্রুত সংঘাত বন্ধ করে দ্বিরাষ্ট্র বাস্তবায়নের আহ্বান জানান। এদিকে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন স্পেনের রাজা ফেলিপে। নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। প্রায় 6 দশক পর বিশ্বমঞ্চে সিরিয়ার কোন রাষ্ট্রপ্রধান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা। তার বক্তব্যে উঠে আসে সিরিয়ার গৃহযুদ্ধ, ইসরায়েলের সঙ্গে বিরোধ, দেশ পুনর্গঠন পরিকল্পনা। গাজা যুদ্ধ ইস্যু নিয়েও কথা বলেন আহমেদ আল সারা। অবরুদ্ধ উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সিরিয়ার সমর্থনের কথা জানিয়ে আহ্বান জানান দ্রুত সংঘাত বন্ধের। সিরিয়া ইসরায়েল বিরোধের প্রসঙ্গ টেনে সারা বলেন, তার সরকার 1974 সালে তেল আবিবের সঙ্গে শান্তি ও সীমানা ইস্যুতে হওয়া চুক্তি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার পরিবর্তনশীল সময়ের সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে, যা এই অঞ্চলকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সারা। জাতিসংঘ সাধারণ সভায় গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান স্পেনের রাজা ফেলিপে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল ও আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, এগুলো মানবিক বিবেকের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে লজ্জিত করে। তিনি দ্রুত 2 রাষ্ট্র সমাধান, ন্যায্য ও স্থায়ী আঞ্চলিক শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীলতার উপর গুরুত্ব দেন। জাতিসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি বলেন, স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে নিরাপত্তা পরিষদ কার্যকরভাবে কাজ করতে পারছে না। ইশিবা বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি, নতুন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা 15 বছর স্থগিত রাখা এবং পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল করা জরুরি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সহিংস আন্দোলনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে। লেহ শহর জুড়ে জারি করা হয়েছে কারফিউ। সহিংসতার জন্য বিরোধী দল কংগ্রেসকে দায়ী করেছে ক্ষমতাসীন বিজেপি। শুনশান নীরবতা রাস্তায় টহল দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নেই তেমন যান চলাচলও। বৃহস্পতিবার থমথমে পরিস্থিতি দেখা যায় ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয়েছে কারফিউ। এ ঘটনায় বিরোধী কংগ্রেসকে দায়ী করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, বিক্ষোভকারীদের মধ্যে কংগ্রেসের এক কাউন্সিলরকে দেখা গেছে। ওই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক দাবি করেন, লাদাখে কংগ্রেসের এমন প্রভাব নেই যে তারা শহরটিতে 5000 মানুষ একসঙ্গে জড়ো করবে।
সহিংসতার দায় সোনাম ওয়াংচুকের ওপরও চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও বহু বছর ধরে শান্তিপূর্ণ কর্মসূচি চালাচ্ছেন উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। আমি লাদাখের যুব সমাজকে বলতে চাই, আপনারা সহিংসতার পথে হাঁটবেন না। আপনাদের এই পদক্ষেপ আমার 5 বছরের চেষ্টা বিফলে নিয়ে যাবে। পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে টানা 15 দিন ধরে আমরণ অনশন করে লাদাখের কয়েক হাজার মানুষ। বুধবার ধর্মঘটের ডাক দেয়া হয়। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘাত। ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয় বিজেপির কার্যালয় এবং লাদাখ হিল কাউন্সিল সেক্রেটারিয়েটে। এ সময় পুলিশের গুলিতে হতাহত হন বহু মানুষ। 2019 সালে সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিলের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। বাসিন্দারা প্রথমে আনন্দিত হলেও অচিরেই রাজনৈতিক শূন্যতা, বেকারত্ব আর সাংবিধানিক সুরক্ষার অভাবে ক্ষোভ জমে। লেহ ও কার্গিলের সংগঠনগুলো মিলে গড়ে তোলে যৌথ মঞ্চ। নাদিম মারজান, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ান, হংকং ও চীন। প্রভাব কমলেও ধ্বংসের ছাপ রেখে গেছে রাগাসা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। এখনও নিখোঁজ আছে শতাধিক মানুষ। ক্ষয়ক্ষতি সামাল দিতে চলছে উদ্ধার কাজ। এদিকে 2 দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। তাইওয়ানের হুয়ালিয়ান কাউন্টিতে এখন শুধুই ধ্বংসের ছাপ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষতিগ্রস্ত যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান। সুপার টাইফুন রাগাসার আঘাতে কাউন্টির গুয়াংফু শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাহাড়ি এলাকায় জমে থাকা লেকের বাঁধ ভেঙে নেমে আসে পানির ঢল। মুহূর্তেই প্লাবিত হয় ছোট্ট শহরটি। যানবাহন ও বাড়িঘর ভেসে যায় কাদামাটির স্রোতে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। ধ্বংসস্তূপ সরাতে সড়কে নামানো হয়েছে এক্সকাভেটর সহ ভারী যন্ত্রপাতি। কাদামাখা রাস্তায় ধীরে চলাচল করছে যানবাহন। স্থানীয়রা হাঁটছে পায়ে কাদা মারিয়ে। অনেকে এখনও ক্ষতিগ্রস্ত গাড়ি ও ভাঙাচোরা বাড়িঘর নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন। হাতে শাবল ও ঠেলা গাড়ি নিয়ে তারা মাটি সরানোর কাজ করছেন। একে একে কাদামাটি তুলে ফেলা হচ্ছে যাতে পুনরায় চলাচল স্বাভাবিক হয়। এছাড়া শহরে এখনও বন্ধ রয়েছে পানির লাইন। পানি সংকটে পড়েছেন স্থানীয়রা। বাসিন্দারা কেউ মাটির নিচ থেকে পাম্প করে পানি তুলছেন, কেউ কিনছেন বোতলজাত পানি। পাহাড়ি ঝর্ণার পানি দূষিত হয় তা ব্যবহার করা যাচ্ছে না বলেও জানান তারা। সরকারি সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ। হংকংয়েও চলছে উদ্ধার কাজ। ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় 36 ঘন্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকালে আবার চালু হয় হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। টানা 2 দিন আটকে থাকা যাত্রীরা ভিড় করেন টার্মিনালে। 2 দিন ভোগান্তির পর বিমানবন্দর চালু হয় স্বস্তি নেমে আসে যাত্রীদের মাঝে। কর্তৃপক্ষ জানায় সকাল 6টা থেকে পুনরায় ফ্লাইট চালু করা হয়েছে। আমি কুয়ালালামপুর যাচ্ছি। একদিনের ছুটি নষ্ট হলো। এখনো ফ্লাইট দেরিতে ছাড়ছে, তবে অন্তত যেতে পারছি, এটাই স্বস্তি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আখ্যা দেওয়া হয়েছে রাগাসাকে। এর আগে 17 সেপ্টেম্বর উৎপত্তির পর 21 সেপ্টেম্বর সুপার টাইফুনে পরিণত হয়ে প্রথম ফিলিপিন্সে আঘাত হানে। পরে 24 সেপ্টেম্বর ভয়াবহ আঘাত হানে চীনের দক্ষিণাঞ্চলে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এশিয়া কাপের খবর। টানা খেলার ধকল নিয়েই অলিখিত সেমিফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ। সমীকরণটাও সহজ। পাকিস্তানকে হারালেই নিশ্চিত হবে টাইগারদের আরও একটা এশিয়া কাপ ফাইনাল। শিরোপার মঞ্চে নিজেদের জায়গা নিশ্চিতে আত্মবিশ্বাসী মেন ইন গ্রিনো। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। ये बताइएगा कि जो टाइगर्स के अगेंस्ट तो यही टीम रहेगी, बांग्लादेश जो है। ক্রিকেটের একেবারে নতুন দর্শকেরও না জানার কথা নয় যে বাংলাদেশ দলের নিকনেম টাইগার। কিন্তু 7 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহিন শাহ আফ্রিদি কেন যেন সেটা জানেনই না, নাকি তাচ্ছিল্যের স্বরেই বলেছেন কথাটা, তা তিনিই বলতে পারবেন। এর আগে 25 টি-20তে মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র 5 বার হারাতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে 15 দেখায় মাত্র 2 জয়। সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2024 থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে 8 ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ, যার মধ্যে জয় হার সমান 4টি করে। 2 ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি-20 সিরিজ জয়। সাম্প্রতিক এই পরিসংখ্যান মনে করেই কিনা পরে সুর নরম করেন শাহিন।
से खेलते हैं तो फिर ही आप जीते अभी जो বাংলাদেশ ভালো দল, ভালো ক্রিকেট খেলছে, ওদের একেবারেই সুযোগ দেয়া যাবে না। শুরুর ধাক্কাটা আমাদেরই দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ভালো করতে হবে, অন্য কিছু ভাবছি না। আমাদের সমস্ত চিন্তা বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ঘিরে। हमें वेरिएशन और लेके आनी चाहिए अपनी। এই পেসার নিজেও নেই সেরা ছন্দে, নতুন বলে পাকিস্তানকে উইকেট এনে দিতে পারছেন না নিয়মিত। প্রতিপক্ষের ব্যাটারদের কাছে এখন আর আতঙ্ক নন তিনি, যদিও নিজের ফর্ম নিয়ে নাকি মোটেও উদ্বিগ্ন নন শাহিন, চিন্তিত নন অফ ফর্মে থাকা সতীর্থদের নিয়েও। আপনি আমাকে বাদ দিতে চান? আমি পাকিস্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত। আবার আপনারা হারিসের কথা বলছেন, সে তো লাহোরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিল। ব্যাপারটা তো এমন নয় যে সে ব্যাটিং পারে না। সাইমের ক্ষেত্রে একই কথা বলবো, ব্যাটিং এ ভালো করছে না, বোলিং তো করছে। সুপার 4-এ বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দু দলের জন্যই অঘোষিত সেমিফাইনাল। আসর জুড়ে স্বাচ্ছন্দ্যে খেলতে না পারা পাকিস্তান এখনো শিরোপার স্বপ্নে বিভোর। আমরা এখানে ফাইনাল জিততে এসেছি, এশিয়া কাপের শিরোপা জেতার লক্ষ্য নিয়েই এসেছি। শীর্ষ 4-এ ভারতের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান, সে তুলনায় কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। তবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানিদের বিপক্ষে সেরাটা দিতে মুখিয়ে আছে টাইগাররা। খেলার পরিকল্পনা এরকমই থাকবে। আমাদের বোলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি, ব্যাটিংও আমরা ভালো করেছিলাম, এই টুর্নামেন্টে আমরা ভালো করেছি। তো আমাদের ব্যাটিংটায় ফোকাস করতে হবে, ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। তো হোপলেস হওয়ার কিছু নাই। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে না থাকলেও মাস্ট উইন গেমে একাদশে ফিরতে পারেন নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস। 11-এ আসতে পারে আরও 2-1টি পরিবর্তন। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত জুলাই সনদ সইয়ের আশা। নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি ও জামায়াত শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত। যারা পিআর চায় তারা দেশের স্থিতিশীলতা চায় না, মন্তব্য সালাউদ্দিনের। এবং কুষ্টিয়ায় 7 জনকে হত্যায় জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও 14 দলের বৈঠক থেকে হামলায় উস্কানির অভিযোগ। এই ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।